গল্প দৃষ্টির অগোচরে পর্ব ২০। লেখিকা মুশফিকা রহমান মৈত্রী। শামীম ভাই, সব দোষের কি ক্ষমা হয়? এভাবে ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না তো। তুমি হলে আমার গুরুজন, আমার একমাত্র চাচাতো ভাই, এর কাছের ব্যক্তি। আমরা একসাথে কত চায়ের দোকানে আড্ডা দিয়েছি। আমার কাছে তুমি কেন ক্ষমা চাইছো? লোকটা বিদ্রুপের স্বরে কথাগুলো বলে। শামীম তখন শুকনো ঢোক গিলে বলে, আমাকে বাঁচতে দে। আমি কিছু করিনি, আমি সত্যি কিছু করিনি। স্নিগ্ধ, বিশ্বাস কর, আমার কোনো দোষ ছিল না। তুই যা বলেছিস আমিও তো তাই করেছি। শামীমের চোখে মুখে ভয় ছাপ, যে সে ভয় নয়, মৃত্যু ভয়। শামীমের সামনের ব্যক্তিটি অন্য কেউ নয়, বরং স্নিগ্ধ স্বয়ং বসে রয়েছে। তার ঠোঁটের কোনায় পৈশাচিক হাসি, চোখে ঘৃণা চলকে উঠছে। তার কাছে শামীম একটা নর্দমার কীট ব্যতীত আর কিছুই নয়। বিদ্রুপের কণ্ঠে সে বলে, তা আমার জন্য কি করেছো শুনি? তুই বলেছিলি তোর বয়সের আন্দাজ যাতে কেউ না করতে পারে। আমি তাই করেছি। তোর বয়স কমিয়ে সার্টিফিকেটে ২৬ বছর করে দিয়েছি। তোকে আমি মাস্টার্সে ভর্তি অবধি করিয়ে দিয়েছি, প্রিন্সিপালকে টাকা খাওয়াইয়ে। তুই আলতাফ ভাই, ঈশান, রাজীবের বর্তমান ঠিকানা চেয়েছিস, আমি তাও জোগাড় করিয়ে দিয়েছি। তুই যখন যা করতে বলেছিস আমি তাই করেছি। তোর উপর থেকে সন্দেহ সরানোর জন্য আমি তোর ঘরে চোরের মতো কালো জ্যাকেট পরে এন্ট্রি পর্যন্ত নিয়েছিলাম। ওসি স্যারের ধাওয়া পর্যন্ত খেয়েছি। এবার আমাকে বাঁচতে দে ভাই আমার। আকুতির কণ্ঠে শামীম কথাগুলো বলছে। স্নিগ্ধ তার দিকে বাঁকা হাসি দিয়ে তাকিয়ে রয়েছে। সে যেন হিংস্র প্রাণীর মতো নিজের শিকারের সাথে খেলা করতে ব্যস্ত। যেমন বাঘ তার কাবু শিকারকে বাঁচার সুযোগ দিয়ে পরীক্ষা করে শিকার কত দূর দৌড়াতে পারে। শিকারও ভাবে এই বুঝি বাঁচতে পারছে, আর আমনি অতর্কিত খপ করে হামলা করে ভাগ, আর শিকারকে ছিঁড়ে খুঁড়িয়ে একাকার করে দেয়। স্নিগ্ধ শামীমের সাথে এতদিন একই কাজটা করেছে। শামীমকে ব্যবহার করে নিজের সকল কাজ সিদ্ধ হস্তে উসুল করে নিয়েছে। স্নিগ্ধের প্রকৃত বয়স ২৯, অথচ নকল সার্টিফিকেট অনুযায়ী ২৬। স্নিগ্ধের কলেজ হতে শুরু করে সব কিছু শামীমই ম্যানেজ করিয়ে দিয়েছে। আর শামীমের কাজ শেষ, তাই আজকের পর থেকে স্নিগ্ধের শামীমের প্রয়োজন নেই। এখন শামীমকে মেরে ফেললেও কিচ্ছু যায় আসবে না। স্নিগ্ধ বিদ্রুপের স্বরে বলল, আমি দেখতে এত সুন্দর যে আমার বয়স আন্দাজ করা যায় না। তবে শামীম ভাই, তুমি একটা ছোট্ট ভুল করে ফেলেছো। আমাকে ফাঁসানোর চেষ্টা করেছো তুমি। সেটা না করলে হয়তো আমি তোমাকে ছেড়ে দিতাম। আসলে তুমি আমার আইডি কার্ডটা এর জন্য ইচ্ছে করে চুরি করেছিলে, যাতে আমাকে আলতাফ ভাইয়ের খুনে ফাঁসাতে পারো, আর করেছিলেও তাই। আমি তো ভেবেছিলাম আমার প্ল্যান তোমার জন্য বেঁচতে যাবে, কিন্তু অবশেষে পার পেয়ে গেলাম। তুমি ভেবেছিলে আমি জেলে চলে গেলে তোমরা বেঁচে যাবে, কিন্তু সব পাশা উল্টে গেল। রাজীব বাসা থেকে গায়েব হয়ে গেল, তার তোমার জানে মৃত্যু ভয় ঢুকে গেল। তুমি এগুলো আমার জন্য করনি শামীম ভাই, নিজেকে বাঁচানোর জন্য করেছো। মাহির ভাই এর মনে আছে? তুমি তো তার খোঁজ আমাকে দাওনি। তবু কেমন পগার পার হয়ে গেল সে। দেখ স্নিগ্ধ, রাজীব কিন্তু রাজনীতির বেশ বড় মাপের পোস্টে আছে। ওকে খুন করলে তুই পার পাবি না। শামীমের কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ে স্নিগ্ধ। তার হাসিতে বিদ্রুপের ছাপ রয়েছে, হিংস্র হায়নার মতো পৈশাচিক হাসি তার। শামীমের লোম যেন খাড়া হয়ে এসেছে, তার পা কাঁপছে। হাসি থামিয়ে ভয়ঙ্কর দৃষ্টিতে থাকায় স্নিগ্ধ তার চোখ জোড়া লাল হয়ে এসেছে, মাথার রগ ফুলে উঠেছে। কণ্ঠে রোষ নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এই ক্ষমতার জোর আর কত দেখাবে শামীম ভাই? তুমি আসলে সেকালেই পড়ে রইলে গো। আচ্ছা বলো তো, রাজীব ভাই গায়েব হয়ে গেছে, অথচ একটা পত্রিকা বা টিভি চ্যানেল খবরটা ছড়িয়েছে।
না তো, সরাবে তো কাল সকালে, যখন জানা যাবে পলিটিশিয়ান রাজিবুল ইসলাম আত্মহত্যা করেছে। নিজের পাপের ভার আর সইতে না পেরে নিজের জীবন নিজেই নিয়েছে। শামীম ভাই, শামীম ভাই, এবার ক্ষমতাও তোমাদের পাপ ঢাকতে পারবে না। থাকো কেমন। আর একটা কথা, এত তাড়াতাড়ি তোমাকে মারবো না, চিন্তা করো না। বলে উঠে দাঁড়ালো স্নিগ্ধ। শামীম মাথায় হাত দিয়ে বসে রইল। চোখ ছলছল করছে তার। মৃত্যু ভয় তাকে ভেতর থেকে দাঁড়িয়ে বেড়াচ্ছে। স্নিগ্ধ মানুষটা কতটা ধূর্ত এবং ভয়ঙ্কর সেটা শামীম ভালো করে জানে। শামীম বাঁচতে চায়, বাঁচার জন্য সে হাঁসফাঁস করছে। তাই তো বাহিরে থাকা থেকে জেলে পচে মরাটাই বেছে নিয়েছে সে। তবে স্নিগ্ধ পারে না এমন কোনো কাজ নেই। স্নিগ্ধের ভয় তাকে জীবিত অবস্থায় নরক যন্ত্রণা দিচ্ছে। নিজেকে কাঠের পুতুলের মতো লাগছে। তার জীবনের সুতো স্নিগ্ধের হাতে। যেমন করে নাচাচ্ছে শামীম তেমন করে নাচছে। যখন মন ভরে যাবে তখনই এই সুতোটা কেটে দিবে স্নিগ্ধ। শামীমের মনে শঙ্কা বাসা বেঁধেছে। জেলে আসলেও আদৌ কি স্নিগ্ধের হাত থেকে শেষ রক্ষা হবে তার? জেল থেকে বেরিয়ে গেল স্নিগ্ধ। ঝুম করে বৃষ্টি শুরু হলো। এই জুন মাসে হুটহাট করে বৃষ্টি হয়, কোনো পূর্বাভাস পাওয়া যায় না। কিছুক্ষণ আগেও এতটা রোদ ছিল যে চামড়ে পুড়ে যাবার জোগাড়, অথচ এখন শীতল বৃষ্টি। ভেজা মাটির মিষ্টি গন্ধ নাকে আসছে স্নিগ্ধের। কালো জ্যাকেটটা খুলে পাশের ডাস্টবিনে ফেলে দিল সে। এখন এই জ্যাকেটের প্রয়োজন নেই। ভেতরের সাদা টি শার্টটা ভিজে একাকার হয়ে যাচ্ছে, তাতে কিছু যায় আসে না স্নিগ্ধের। আজ তার মুখে প্রশান্তির হাসি। সে বাহু ছেড়ে বৃষ্টিকে আলিঙ্গন করছে, যেন এই বৃষ্টির মাঝে কারোর অস্তিত্ব অনুভব হচ্ছে তার। গুনগুন করে গাইতে লাগলো, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। তাতেই কাছে ডেকে মনের আঙ্গিনা থেকে বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। তোমার হাতেই হোক রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভাবনা। তোমার হাতেই হোক রাত্রি রচনা, ও আমার স্বপ্ন সুখের ভাবনা। চেয়েছি পেতে যাকে, চাই না হারাতে তাকে, বৃষ্টি তোমাকে তাই ফিরে চাই না। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ। পরদিন সকাল ৯টা, মতিঝিলের এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট এ বিশিষ্ট রাজনৈতিক যুবনেতা রাজিবুল ইসলামের লাশ পাওয়া গেছে। মিডিয়া এবং পুলিশের ভিড় জমেছে হোটেল রুমের সামনে। তৌহিদও সেখানে উপস্থিত। হোটেলটি তার থানার আন্ডারে পড়েছে। ফরেন্সিক ডাক্তার শহীদুল সাহেব এসে পৌঁছেছেন মাত্র। পুলিশের উপর প্রচণ্ড চাপ। এটা খুন নাকি আত্মহত্যা বোঝা যাচ্ছে না। লাশটির পাশে বেশ কিছু স্লিপিং পিলস, ব্লেড রয়েছে। বা হাতটি বেশ বাজেভাবে কাটা হয়েছে, নির্দয়ের মতো শিরা ধমনী কাটা লাশটি। রাজীবের লাশটি বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে শহীদুল সাহেব তৌহিদকে ভিতরে ডাকে। তৌহিদ তখন মিডিয়াকে থামাতে ব্যস্ত। তৌহিদ এলে শহীদুল সাহেব চিন্তিত কণ্ঠে বলে, তৌহিদ, লাশটিকে মর্গে পাঠানোর ব্যবস্থা করো, ময়না তদন্ত করতে হবে। এখানের একটি জিনিস এও যেন কেউ হাতে না দেয়। আমার যা যা সুন্দর লাগছে সব কিছু থেকে স্যাম্পল নিয়েছি। স্যার, কি আশঙ্কা করেছেন? এটা আত্মহত্যা না খুন বুঝতে পারছি না। নর্মালি যদি আমি দেখি এটাকে আত্মহত্যা ফ্রেমে ফেলা হয়েছে। ময়না তদন্তের পরেই এই রহস্য উদ্ধার হবে। তুমি লাশটা পাঠাও, আমি আসছি। শহীদুল সাহেব বেরিয়ে গেলেন। তৌহিদ তীর্যক দৃষ্টি প্রয়োগ করলো রাজীবের নিথর লাশটির উপর। শরীরে কোথাও কোনো আঁচড় নেই, শুধু বা হাতের শিরা ধমনী কাটা। এতটা নির্দয়ভাবে
কোনো মানুষ আত্মহত্যা করার সাহস রাখে না। তৌহিদের দৃঢ় বিশ্বাস সেটা খুন। জনদরদি যুবনেতা রাজিবুল ইসলামের লাশ আজ সকাল 9টা কোটিতে মতিঝিলের এশিয়া হোটেলে এবং রিসোর্টে উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য, এটি আত্মহত্যা নাকি খুন তারা এখনও নিশ্চিত নন। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই তারা টিভিতে যে কোনো চ্যানেল পাল্টালেই একই খবর দেখা যাচ্ছে। শাইন হোটেলের টিভিতে ও একই সংবাদ দেখা যাচ্ছে। স্নিগ্ধ কানে ইয়ারফোন লাগিয়ে নিল। সে এখন রিপোর্টার মহিলার ক্যানক্যানে কণ্ঠ শুনতে মোটেও রাজি নয়। আইস করে পরোটা এবং ডিম পোস্ট করে খাচ্ছে। শাইন হোটেলে পরোটা আর ঝাল ডিম পোস্টের জবাব নেই। তার মুখে প্রশান্তির ছাপ। গত রাতটা বেশ ধকল গিয়েছিল তার। স্নিগ্ধের ঠোঁটের কানে হাসি থেকে এক মুখে পরোটার প্রথম টুকরোটা পুড়ে দিল। আহা, এজন্য অমৃত। ইউরস মাই লাভ নামক একটি ছোট দোকানের সামনে দাঁড়িয়ে আছে নুসরাত। অনেক কষ্টের দোকানটি খুঁজে পেয়েছে সে। দোকানটি গুলশান 2-এ অবস্থিত। ছোট একটি দোকান, ঘরের বসার ঘরের মতো এরিয়াটা, তবে সব বড়লোকের আনাগোনা দোকানটিতে। দোকানে ঢুকতে চোখ বড় বড় হয়ে যায় নুসরাতে। তার মনে হচ্ছে দামি কোনো হোটেলে এসেছে সে। বেশ জাঁকজমকপূর্ণ ইন্টেরিয়র। একপাশে পারফিউমের বিশাল কালেকশন। পারফিউমগুলোর সর্বনিম্ন দাম 3000 টাকা। নুসরাত কাউন্টারে মেয়েটিকে বিনয়ী কণ্ঠে বলে, পল সেবাস্টিন এর কালেকশন আছে? জি ম্যাডাম, আমাদের প্রায় প্রতিটি কালেকশনই